দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারি ফাতিমা। সরকার ও আদালত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে তাদের নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশনার এ সভার আয়োজন করে। সভায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। সিএসি বলেন, বিগত 3টি জাতীয় নির্বাচনের মতো আগামীতে কোনো নির্বাচন হবে না, কারণ বর্তমান কমিশন কোনো বহিঃশক্তির চাপে নেই। সুষ্ঠু নির্বাচন করতে কমিশনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে সিএসি জানান, আগামী 6 মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে, তাদের রেজিস্ট্রেশন তারা আমরা বাদে করতে পারি না। এটা রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত, এই দুইটার একটা হইতে হবে, এবং যেটার ভিত্তিতে হয়তো আমরা ব্যবস্থা নিব। আমরা আমাদের পক্ষ থেকে আমরা এই ধরনের এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। জুলাই গণহত্যার বিচারে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, শহীদ পরিবারের আইনগত বিষয় দেখতে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে লিগ্যাল এইড সেল আগামী 7 দিনের মধ্যে গঠন করা হবে। একই সাথে যোগ্যতার ভিত্তিতে শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থানের অগ্রাধিকার দেওয়া হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকারকে প্রশ্নবিদ্ধ করতে অনেক ষড়যন্ত্র চলছে, নিজেদের মধ্যে বিভেদ তৈরি না করার আহ্বান জানান তিনি। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, শহীদ পরিবাররা কেউ আর্থিক সহায়তা চায় না, তারা শুধু চায় বিচার। মানবতা বিরোধী অপরাধ, হত্যার অপরাধ, এই হত্যার অপরাধের বিচারের দাবি, বিচারের প্রত্যাশা, এটাকে নিয়ে ব্যবসা শুরু হয়েছে আমাদের সমাজে। এদেরকে আমরা চিহ্নিত করব, অবশ্যই তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। প্রথমে আমাদের শুদ্ধভাবে মামলা করতে হবে। আমাদের আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে লিগাল একটা সেল করে দিব, এটাও তোমাদেরকে আমি কথা দিচ্ছি 7 দিনের মধ্যে করে দিব, এবং আমরা অ্যানাউন্স করে দিব তোমাদের মামলার ব্যাপারে, শহীদ পরিবারের যে মামলার ব্যাপারে তোমরা যদি লিগাল অ্যাডভাইস চাও, আমরা ওখান থেকে অ্যাডভাইসটা করতে পারবো। আমি বলেছি যা দরকার আমাদের সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। চিন্তা করেন, যার 2টা চোখ চলে গেছে, তার মানসিক অবস্থাটা কি, তাকে মানসিক শক্তি যোগান দেওয়া, তাকে একটা কাজ দেওয়া, এই সবগুলো কাজই করতে হবে। আপনারা নিজেরাই বলেছেন যে আপনারা মামলা দিতে যাবেন, অন্য পক্ষ এসে আপনাদেরকে বলে দেয় কাকে কাকে বিবাদী করতে হবে। তার মানে পক্ষ আবার জাগ্রত হয়ে গেছে সমাজে। তো এই পক্ষের বিরুদ্ধেই তো আমাদের লড়াই। শহীদ পরিবারের বাবা বা ভাই বোন আমাদের কাছে কয়েকটা ছোট্ট জিনিস চায়, তারা কেউই আর্থিক সহযোগিতা প্রত্যাশা করে না। তাদের একটাই কথা, তারা তার পরিবারের, আমাদের যে শহীদ ভাইটি রয়েছে, বোনটি রয়েছে, তার হত্যার বিচার চায়। নতুন রাজনৈতিক দলে আপত্তি নেই, কিন্তু বিশেষ প্রক্রিয়া দল গঠন করে ক্ষমতা দখলের চেষ্টা করলে আপত্তি আছে, জানালেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। গণহত্যাকারী হাসিনা ও দোসরদের অরাজকতা সৃষ্টির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের নাগরিক সমাবেশে একথা বলেন তিনি। মুজিব পরিবারকে গণতন্ত্র হত্যাকারী ও লুটেরা অভিহিত করে সবার বিচার দাবি করেন দুদু। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, প্রশাসন সহ রাষ্ট্রের বিভিন্ন জায়গায় জেকে বসা ভারতীয় আধিপত্যের সমর্থকদের সরাতে না পারলে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। সরকারকে সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান তিনি। কেউ কোন নতুন দল গঠনের মধ্য দিয়ে ক্ষমতা যেতে চায়, এটা আমাদের আপত্তি নাই। দল যে কেউ গঠন করতে পারে, নির্বাচনও যে কেউ করতে পারে, কিন্তু বিশেষ মহল থেকে বিশেষ উদ্যোগে বিশেষভাবে দল গঠনের নামে একটি বিশেষ পরিস্থিতি সৃষ্টি করে ক্ষমতা দখল করার যদি স্বপ্ন দেখে, তাহলে আপত্তি। বাজারে গেলে মনে হয় সরকার বলেই দেশে কিছু না, আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে তাকালে মনে হয় দেশে কোনো সরকারই নাই। দেশে এমন একটা অরাজক পরিস্থিতির দিকে
যাচ্ছে সেই জায়গায় সরকারকে সতর্ক হতে হবে, শক্তভাবে এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য এবং কার্যক্রম সফল করতে মাঠ প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সঙ্গে ২৪-এর অভ্যুত্থানের চেতনা ধারণ করেই কাজ করার আহ্বান জানালেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, পুলিশের যারা বিভিন্ন অপরাধে জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। সরকারের যা মাঠ পর্যায়ের প্রশাসনেই আসল সরকার। অন্তর্বর্তী সরকার সবার অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভার্চুয়ালি মাঠ প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, মাঠ পর্যায়ে বিভিন্ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার জন্য সংশ্লিষ্টদের মনোযোগী হতে হবে। ফুল স্পিডে অগ্রসর হওয়ার জন্য আমাদেরকে অগ্রসর হওয়ার সময় এসে গেছে। যেহেতু প্রথম অর্ধেক যে সময়টা কাটালাম বছরের শেষ অর্ধ, এটা প্রায় শেষ আজকে প্রায়। কাজে এখন নতুন বছর শুরু হচ্ছে, নতুন বছরের একটা কর্মপ্রেরণা যে আমরা পূর্ণভাবে সেটা ধারণ করে আমাদের কাজকর্মগুলো করব, যাতে আমরা বুঝি, নিজেদের মধ্যে অনুধাবন করি এবং মানুষ বোঝে যে হ্যাঁ একটা কিছু পরিবর্তন হয়েছে এটাতে। পুলিশের যারা বিভিন্ন অপরাধে জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায় আনার কথা জানান ডক্টর ইউনূস। যারা দোষী তাদের অবশ্যই শাস্তি হবে, কিন্তু যারা নির্দোষ তারা যেন নিশ্চিতভাবে তাদের ভূমিকা পালন করতে পারে এবং মানুষ এটা বুঝতে পারে। অপরাধী তাদের শাস্তি হোক, সেটা আমরাও চাই। এ সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা চলছে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, সবার অধিকার নিশ্চিত করতে চায় তার সরকার। কৃষকের অনেক জিনিস অভাব করে, বীজের অভাব হয় ইত্যাদি ইত্যাদি। বিশেষ করে সারের ব্যাপারে আমরা প্রায় শুনি অমুক জায়গায় সার ঠিক মতো যাচ্ছে না, সেটা নিশ্চিত করা। কাজে দ্রব্যমূল্যের উপরে বিশেষ নজর দেওয়া আমাদের খুব দরকার এখন। এই সময় নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাভাবে বই বিতরণের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। প্রথমবারের সুযোগ হলো। বিপুল দেব রায়, RTV, ঢাকা। সরকারের সিদ্ধান্ত মেনে নিয়ে আগামীকাল থেকে কাজে যোগ দিবেন পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি চিকিৎসকরা। দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলন করে এসব কথা জানান ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি ডাক্তার জাবির হোসেন। তিনি বলেন, আন্দোলনের সময় বিভিন্ন মহল চিকিৎসকদের বিরুদ্ধে যে ট্যাগ দিয়েছে তার দুঃখ প্রকাশ করে প্রত্যাহার করা না হলে আবারও আন্দোলনে যাবেন তারা। এর আগে চিকিৎসকদের দাবি মেনে নিয়ে সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। জুলাই থেকে 35,000 টাকা এবং জানুয়ারি থেকে 30,000 টাকা, এটা মানছি। আগামীকাল 8টা থেকে আমরা কাজে ফিরব। তবে আমাদের ফ্যাসিবাদের দোসর বা রাষ্ট্র অস্থিতিশীল করার যে ট্যাগিং দেওয়া হচ্ছে, আমরা সকল চিকিৎসক সমাজ এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং তাদের এই দায়িত্বশীল জায়গা থেকে তাদের বিবৃতির ভুলগুলা যদি শুধরানো না হয়, তাহলে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসক ডাক্তাররা আবার বিদ্রোহ করবে। সচিবালয়ে ভয়াবহ আগুনের ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন আজ প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। তদন্ত কমিটি প্রয়োজন মনে করলে কিছু আলামত দেশের বাইরে পাঠিয়ে পরীক্ষা করতে পারে। রোববার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সংবাদ সম্মেলনে তার প্রেস উইং সদস্যরা এসব কথা জানানো হয়। তদন্তে আলামত রক্ষার স্বার্থেই সচিবালয়ের সাংবাদিক সহ জনচলাচল সীমিত করা হয়েছে। তবে স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টা আজ থেকে সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশে অস্থায়ী পাস দেওয়া হবে জানালেও কোনো সাংবাদিক সচিবালয়ে প্রবেশ করতে পারেনি। শেখ হাসিনাকে প্রধান আসামি করে 9 জনের বিরুদ্ধে গুমের লিখিত অভিযোগ জমা দিয়েছেন মাইকেল চাকমা। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ জমা দেন তিনি। এর আগে গত 18 ডিসেম্বর 5 বছর গুম করে রাখার ঘটনায় জড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে চিফ প্রসিকিউটর কার্যালয়ে মৌখিকভাবে অভিযোগ জমা দেন মাইকেল চাকমা। ওই অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল তদন্ত শুরু করে।
বাংলাদেশ স্টাডিজের জাতীয় সংলাপে ও জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীরা দাবি করছেন ১৭ বছর বয়সে ভোটার হওয়ার। একই সঙ্গে আলোচনায় উঠছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন ১৭ বছরে ভোটার যৌক্তিক দাবি, তবে এ বিষয়ে সংবিধান পরিবর্তন করতে হবে। একই সঙ্গে ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও জবাবদিহিতা বাড়াতে বাংলাদেশ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালু করা যেতে পারে, তবে সেক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমত থাকতে হবে। আতিক রহমানের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের জীবনদান, লড়াই, সংগ্রাম ও সাহসী ভূমিকার পরেই অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারে কাজ শুরু করে। সংবিধান সংস্কার ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সহ বেশ কয়েকটি কমিশন গঠন হয়। শিক্ষার্থীদের দাবির পাশাপাশি বাংলাদেশ স্টাডিজের জাতীয় সংলাপে উঠে এসেছে ভোটারদের বয়স ১৭ করার। নির্বাচন বিশেষজ্ঞ নাজমুল হাসান কলিমুল্লাহ মনে করেন, জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ডে ভোটারের উপযুক্ত বয়স ১৮ বছর। আর নির্বাচন কমিশন সংস্কার কমিশনের সদস্য মীর নাদিয়া বলছেন, জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের লড়াকু ভূমিকার প্রেক্ষাপটে বয়স কমানো বিবেচনা করা যায়। ১ বছর কমিয়ে ১৭ করাটা প্রক্রিয়া শুরু করা যেতে পারে ১ বছর আগেই, কিন্তু ভোটাধিকার প্রয়োগের যে ব্যাপারটা সেটা ১৮ বছর হলেই আমার মনে হয় এটা নিয়ে আর কোনো বিতর্ক থাকবে না। আন্দোলনের পথে দেখলেন আমাদের যে ইউথরা যে মানে আমাদের অবদান রেখেছে এবং তারা ইউথ লেড রেভলিউশন, এই পয়েন্ট অফ ভিউ থেকে আই থিঙ্ক 17-18 খুব একটা ডিফারেন্ট না। 18-এ ভোট দিতে পারলে 17-এও ভোট দেওয়া সম্ভব। কিন্তু এই জিনিসটা যেটা বললাম যে সেটা হচ্ছে কি আমাদের সংবিধান সংস্কার কমিশন এবং রাজনৈতিক দলের ঐক্যমতে আমাদের এটাতে রাইজ করা উচিত। নির্বাচন সংস্কার কমিশনে বিভিন্ন রাজনৈতিক দল ও নির্বাচন সংশ্লিষ্ট অংশীজনরা দ্বিকক্ষ সংসদের প্রস্তাব দিয়েছে। ক্ষমতা, জবাবদিহিতা, স্বচ্ছতা আনতে দ্বিকক্ষ সংসদ ব্যবস্থা চালুর কথা ভাবছে সংস্কার কমিশন। আমরা খুব স্ট্রংলি শুনছি যে এই বাইক্যামেরাল দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা যথেষ্ট মানে ভ্যালিড এই রিকোয়েস্টটা, কারণ হচ্ছে যে আপনার অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা বাড়ানোর জন্য, প্রতিনিধিত্ব বাড়ানোর জন্য অনেক বিষয়ের পয়েন্ট অফ ভিউ থেকে এটার অফকোর্স এটার গুড সাইডস আছে। আমরা এগুলোকে একদম ফাইনাল স্টেজে আলোচনা করছি এবং আমাদের প্রতিবেদনের মধ্যে আপনারা হয়তো এটার একটা রেকমেন্ডেশন দেখতেও পারেন। সংস্কার কমিশনের চূড়ান্ত রিপোর্ট জমা হওয়ার পর তা জনগণের সামনে প্রকাশ করা এবং সেসব বিষয় নিয়ে রাজনৈতিক দলসহ বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করার আহ্বান সচেতন নাগরিকদের। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। রাজনীতিতে নতুন মেরুকরণের বছর ২০২৪। শঙ্কা ও সংকটে আওয়ামী লীগ থাকলেও সম্ভাব্য সুদিন এখন বিএনপির। ১৯৭১-এর স্বাধীনতার পর ২০২৪ ছিল দেশের রাজনীতিতে সবচেয়ে ঘটনাবহুল বছর। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের সবচেয়ে দীর্ঘমেয়াদী স্বৈরশাসকের পতন ঘটে এবছর। স্বস্তিতে রাজনীতি করার সুযোগ তৈরি হয় ফেরারি বিএনপির। রাজনীতিতে ফিরেছে নিরুদ্দেশে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামও। মায়াদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। নগর পুড়লে দেবালয় এড়ায় না, তবে এবার আগুনে পড়েছে সচিবালয়। কানাঘুষা চলছে রাজনৈতিকদের অন্যায় অপকর্মের নথি পড়ে যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। বছর শুরু হয়েছিল সমালোচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দিয়ে। বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দল অংশ না নেয়, যা ডামি নির্বাচন হিসেবে পরিচিতি পায়। আর তা ঠেকাতে গিয়ে জেলে যেতে হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সহ ২৫,০০০-এরও বেশি নেতাকর্মীকে। সরকার পতনের পরদিন রাজনৈতিক মামলায় গ্রেফতার হাজারো নেতাকর্মী ছাড়া পান। গেল মার্চের দিকে একের পর এক আওয়ামীপন্থী আমলাদের দুর্নীতি, টাকা পাচারের খবর গণমাধ্যম প্রকাশ করতে থাকে। বাদ যায়নি পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদও। তবে সাবেক এনবিআর সদস্য মতিউর রহমানের ছেলের ছাগলকাণ্ডই যে ঘটনার সূত্রপাত তা জোর আলোচনায়। কোটা কমিয়ে সরকারি চাকুরিতে মেধায় নিয়োগের দাবিতে ২০১৮ সালে যে আন্দোলন শুরু হয় তা পূর্ণতা পায় ২০২৪ সালে। ছাত্রদের দাবি উপেক্ষা করে বিতর্কিত মন্তব্য করে আন্দোলনের আগুনে ঘি ডালেন শেখ হাসিনা। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না?
বাংলা ব্লকের কর্মসূচির ডাক দিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারান রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিরস্ত্র শিক্ষার্থী আবু সাইদ। কারফিউ ঘোষণা, সেনা মোতায়েন করেও সুবিধা করতে পারেনি স্বৈরাচার সরকার। জাতীয় ঐক্য ও সরকার পতনের ডাক দেয় বিএনপি। সরকার পতনের সপ্তাহখানেক আগে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয় জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরকে। জামাত ইসলাম সরকার নিষিদ্ধ ঘোষণা করিল। 5 আগস্ট কারফিউ ভেঙে মার্চ টু ঢাকায় যোগ দেন লাখো জনতা। আন্দোলন দমাতে ব্যর্থ হয়ে বিমান বাহিনীর উড়োজাহাজে চড়ে ভারতে পালিয়ে যান প্রায় 16 বছর ক্ষমতা আঁকড়ে থাকা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। গণভবন, সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়ে বিক্ষুব্ধ জনতা। গা ঢাকা দেন আওয়ামী লীগের জাদ্রোল নেতারা। গ্রেফতার হন ক্ষমতাচ্যুত দলটির প্রভাবশালী কয়েকজন মন্ত্রী এমপি। কায়দা কানুন করে দেশ ছেড়ে পালিয়ে যান কেউ কেউ। 6 আগস্ট রাষ্ট্রপতির আদেশে মুক্তি পান খালেদা জিয়া। প্রায় 7 বছর পর বিএনপির জনসভায় ভিডিও বার্তা দেন তিনি। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ। এক যুগ পর সেনাকুঞ্জের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেন তিনি। গণমাধ্যমে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা উঠে যায় তারেক রহমানের। দেশ এখন চলছে অন্তর্বর্তী সরকারের অধীনে। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে মিরপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আতিকুল ইসলাম শাকিল। শাকিল, আমাদের জানাবেন যে ম্যাচ ঘিরে দর্শকদের উপস্থিতি কেমন দেখছেন, আর আমরা যেমনটা জেনেছি যে টিকিট পেতে তো দর্শকরা চরম ভোগান্তিতে পড়েছেন, তারা তো বিক্ষোভ ও ভাঙচুর করেছেন। এই অবস্থার কারণ বলে কি মনে হচ্ছে? ফাতিমা, আপনি যে এটি বলছিলেন যে এখানে কিন্তু ম্যাচ শুরুর আগেই অনেক দর্শক ছিল, আসলে এখনো দর্শকরা আছেন, যেটা আসলে দর্শকরা কাল থেকেই কিন্তু টিকেটের জন্য হাহাকার করছিলেন। এই বিপিএল ঘিরে যে উন্মাদনাটা যেটা আমরা দেখছি, আসলে বিসিবি যেটা চেয়েছিল সেই উন্মাদনাটা কিন্তু আমরা পেয়েছি। কিন্তু আরেকটি যে বিষয়টাই আসলে বিসিবির যে একটি দুর্বলতা প্রকাশ পেয়েছে, যেটি আসলে নিরাপত্তার দুর্বলতা, আমরা দেখলাম যেটা আসলে স্টেডিয়াম গেটে, যেটা ভিআইপি গেট, আপনি এখানে কিন্তু যারা দর্শক তারা জড়ো হয়েছিলেন, যে অনেকেই আসলে ঠিক মতো তাদের কাছে মেসেজ পৌঁছায়নি। কেননা গতকাল যখন টিকেটের কথা জানিয়েছে বিসিবি যে কেবলমাত্র ওয়েবসাইটে এবং ব্যাংকেই পাওয়া যাবে টিকিট, কিন্তু এর আগে কিন্তু প্রতিটি আসরে মিরপুর স্টেডিয়ামের পাশের যে বুথ আছে সেখানেও কিন্তু পাওয়া যেত। এইবার যেটি আসলে হচ্ছে না, যেই কথাটি আসলে বিসিবি কাল জানিয়েছে, এই জন্য দর্শকরা কিন্তু তারা অনেকেই মনে করেছেন, যারা টিকিট পাননি তারা মনে করেছেন যে স্টেডিয়ামে এসে টিকিট পাবেন, সেই জন্য কিন্তু তারা এসেছিলেন। এবং আসার পরে যখন টিকিট তারা দেখছেন না, টিকিট পাচ্ছেন না তখন কিন্তু তারা আসলে বিক্ষুব্ধ হন। এবং এত দর্শক ছিল যে গেটের এখানে আসলে সেই চাপ পুলিশ সামলাতে পারেনি, এবং দর্শক যেটা করেছে, এখানে যত ব্যানার ছিল সেগুলো কিন্তু ভেঙে ফেলেছে। এক পর্যায়ে কিন্তু এই আমার পেছনে যে 2 নাম্বার গেট, এই 2 নাম্বার গেটে আপনি দেখবেন এখন ঝালাই চলছে, সেখানে কিন্তু গ্রিলও ভেঙে ফেলেছিল। গেটটা আসলে এক প্রকার ভেঙে ফেলেছে, এই গেট ভেঙে ঢুকতে চেষ্টা করেছিল তারা, যে এর পরবর্তীতে আসলে সেনাবাহিনী, র্যাব, পুলিশ সবাই মিলে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এখন এই বিষয়টি যদি আমরা বলি যে আসলে এখানে কিন্তু দর্শকের যে উন্মাদনা, তারুণ্যের যে উৎসব, সেটি কিন্তু আসলে আমরা যদি বলি সফল, কিন্তু একটি জায়গায় বিসিবি কিন্তু ব্যর্থ হয়েছে, যেটা আসলে নিরাপত্তা দিতে এবং সঠিক সময়ে তথ্য প্রদান করতে, যে জন্যই আসলে এই ঘটনাটি ঘটেছে। ফাতিমা, এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। কারওয়ান বাজার মেট্রো রেলের পিলারে আঁকা হয়েছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রাফিতি। সোমবার বেলা 12টায় এই গ্রাফিতি আঁকা হয়। সেখানে জুতার মালাও স্থাপিত করে বিক্ষুব্ধ জনতা। 5 আগস্টের আগে কোনো এক সময়ে মেট্রো রেলের রাজু ভাস্কর্য সংলগ্ন 2 পিলারে শেখ হাসিনার গ্রাফিতি আঁকে ছাত্রলীগ। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর জনতা শেখ হাসিনার গ্রাফিতিতে জুতা নিক্ষেপ, রক্তের প্রতীকস্বরূপ লাল রং, ইট পাটকেল ও ঝাড়ু মেরে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। 2 দিন আগে একসময়ের জনতার ক্ষোভ ও ঘৃণার প্রতীক মুছে ফেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঘোষণা দিয়ে নতুন রূপ দেওয়ার কাজ শুরু হয় গ্রাফিতির। ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসির দাবিতে কুশপুত্তলিকা দাহ করেছে ঢাকা মহানগর উত্তর ছাত্রদল। রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারা মোড়ে শেখ হাসিনার কুশপুত্তলিকায় আগুন দেন তারা। শেখ হাসিনার দ্রুত বিচার ও সচিবালয়ে আগুন লাগার ঘটনাকে দোসরদের ষড়যন্ত্র বলে দাবি করেন ছাত্ররা। অবিলম্বে দোষীদের বিচারের আওতায় আনার কথা বলেন তারা।
যে শেখ হাসিনাকে অতি দ্রুত ফিরিয়ে আনা হোক। দেশের 16 কোটি জনগণ চাচ্ছে যে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে অতি দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হোক। গতকালকে খুনি হাসিনার যে গ্রাফিতি ছিল ঢাকা ইউনিভার্সিটিতে, এটা তার দোষরা মুছে দিয়েছে। আমরা তারই প্রতিবাদ শুরু, আমরা এখানে একটা গ্রাফিতি ছাপাইছি এবং এই ইন্টারিম সরকারকে মানে খুনি হাসিনার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য বলার জন্য আমরা হাসিনার এখানে প্রতীকী ফাঁসির ব্যবস্থা করছি এবং তার পুষ্পত্তি লেগে আমরা পড়াইছি। আধুনিক ও সহজতর ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে উদ্বোধন করা হয়েছে মার্কেন্টাইল ব্যাংকের মেহেরপুর উপশাখা। সকালে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভার্চুয়াল মাধ্যমে উপশাখাটির উদ্বোধন করেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। এছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি জাকির হোসাইন, আদিল রায়হান, শামীম আহমদ, অসীম কুমার সাহা ও জাহিদ হোসেন। মার্কেন্টাইল ব্যাংকের ৪৫তম মেহেরপুর উপশাখা চুয়াডাঙ্গা শাখার নিয়ন্ত্রণাধীন। দুপুরের সংবাদ এ পর্যন্ত। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।